and today I am talking regarding the classification of wound according to the integrity of the skin. What do we mean by integrity? Yes, continuity. স্কিনের কন্টিনিউটি থাকার পরে যে উন্ড হতে পারে সেখানে আমরা ক্লাসিফাই করছি অ্যাকর্ডিং টু দ্যাট উই ক্লাসিফাই ইট ইনটু ওপেন উন্ডস where integrity is lost and closed wound where integrity is intact but underlying the skin there is wound. Okay, so regarding the open wounds, the types of wounds in which skin has been compromised and underlying tissues are exposed. ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা খুব কমনলি জানি যে স্কিনটা কম্প্রোমাইজড হচ্ছে এবং আন্ডারলাইং টিস্যুটা এক্সপোজড হয়ে যাচ্ছে এরকম সিচুয়েশনে and open wounds can be classified into a number of different types according to the object that caused the wound. এই যে ওপেন উন্ড যেটা এটাকে আবার বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায় যে কি কি কারণে ওপেন উন্ডটা সৃষ্টি হয়েছে। তাহলে ব্রড হেডিংয়ে আমরা পাচ্ছি যে ওপেন উন্ড অ্যান্ড ক্লোজড উন্ড। এই ওপেন উন্ডটা কখন বলছি? হোয়েন স্কিন কন্টিনিউটি ইজ লস্ট অ্যান্ড দি আন্ডারলাইং সারফেস ইজ এক্সপোজড। এটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায় অ্যাকর্ডিং টু পজিটিভ এজেন্ট, মানে কি কি দিয়ে এটা ঘটেছে। সে ইনসাইজড উন্ড, ল্যাসারেটেড উন্ড, পাঞ্চার্ড উন্ড etc. What do we mean by incised wound? Have any idea? Anybody? Incised wound. Incised wound. বলো? Yes. Yes, শার্প কাটিং ইনস্ট্রুমেন্টে একবারে কেটে গেল, যেটা তুমি ধরো তরকারি কুটছো, বটিতে তোমার হাত কেটে গেল, ইট ইজ এ শার্প কাটিং উন্ড। তুমি নাইফ দিয়ে কোনো তরকারি ছুলছো বা কি ফ্রুটস ছুলছো, সাত করে কেটে গেল, এটা ইনসাইজড উন্ড হয়ে গেল। হ্যাঁ, আরেকটা হচ্ছে ল্যাসারেটেড উন্ড। ল্যাসারেটেড উন্ড কখন হচ্ছে? ব্লান্ট ট্রমাতে হচ্ছে। তুমি রিক্সায় যাচ্ছ, রিক্সার পিছন থেকে আমার গাড়ি রিক্সাকে ধাক্কা দিল, শর্মিষ্ঠা উল্টে পড়ে গেল রাস্তার পরে, তোর হাঁটুর মালা টালা সব ল্যাসারেটেড হয়ে গেল, ইট ইজ এ ল্যাসারেটেড উন্ড। ঠিক আছে, যা তুমি ঘরে পড়ে গেছো, আমাকে দায়ী করো না যে সারি ধাক্কা দিয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি যে পাংচার্ড উন্ড। হাউ ডু উই মিন বাই পাঞ্চার? পিন। ইয়েস ইয়েস, যখন আমরা কোনো শার্প পয়েন্টের জিনিস নিয়ে আমরা পিন, তারপরে মেনলি যে পিন দিয়ে সেফটি পিন তো আমরা সবসময় তোমরা ইউজ করে থাকো, হরহামেশা ইনজুরি হয়, দ্যাট ইজ পাঞ্চার্ড উন্ড। আরেকটা হচ্ছে ক্লোজড উন্ড। এই ক্লোজড উন্ড হচ্ছে ইন হুইচ the skin is not been compromised but trauma to underlying structures. স্কিনটা ইনট্যাক্ট আছে বাট আন্ডারলাইং স্ট্রাকচারে ট্রমা হয়েছে, সেটাকে আমরা বলছি ক্লোজড উন্ড। ক্লোজড উন্ডস হ্যাভ ফিউয়ার ক্যাটাগরিজ বাট আর জাস্ট অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ ওপেন উন্ডস। আমরা এটাকে ক্লোজড উন্ডটাকে, যেহেতু স্কিনটা ইনট্যাক্ট আছে, তার মানে এই নয় যে ইট ইজ ইন গুড এনভায়রনমেন্ট, আর ওপেন উন্ড যেহেতু স্কিন ইজ এক্সপোজ, তার মানে এটা নয় যে এটা খুব ব্যাড উন্ড। বোথ আর দি সেম dangerous, same type of dangerous situation may arises. And examples of closed wound এর একটা এক্সাম্পল দিতে পারো? Yes, bruise, contusion, হ্যাঁ, এইগুলো হচ্ছে ক্লোজড উন্ড। স্কিন ইনট্যাক্ট বাট নিচে আমাদের সফট টিস্যু ইনজুরি হয়েছে। হেমাটোমা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্লোজড উন্ডের একটা এক্সাম্পল। এবার দেখো, অ্যাকর্ডিং টু দি ডেপথ অফ দি উন্ড, একটা উন্ড আছে তার মানে ডেপথ কতটুকু, এটা দিয়েও আমরা ক্লাসিফাই করতে পারি কি যে সুপারফিশিয়াল উন্ড অ্যান্ড নেক্সট কি হবে, অ্যাজ দি নেম ইন্ডিকেটেড ডিপ উন্ড। সুপারফিশিয়াল যখন আমরা বলছি তখন অবভিয়াসলি দেয়ার ওয়াজ এ ডিপ উন্ড। আচ্ছা, সুপারফিশিয়ালে কি থাকছে? অনলি দি এপিডার্মিস ইজ এফেক্টেড অ্যান্ড হ্যাজ টু বি রিপ্লেসড। সেখানে এপিডার্মিসটা যখন নষ্ট হয়েছে সেই রকম ক্ষেত্রগুলোতে বলছি আমরা সুপারফিশিয়াল উন্ড। এ ট্রুলি সুপারফিশিয়াল উন্ড ডাজ নট ব্লিড অ্যান্ড হিলস উইথিন এ ফিউ ডেজ। এটাকে সাধারণত ব্লিডিং হয় না, কিন্তু টিস্যু ফ্লুইড সিক্রেশন হয় সুপারফিশিয়াল উন্ডে, যেহেতু অ্যাব্রেশন যেটা, অ্যাব্রেশনটা ইজ এ পার্ট অফ এক্সাম্পল অফ সুপারফিশিয়াল উন্ড। এখানে ব্লিডিংটা হচ্ছে না বাট টিস্যু সিক্রেশনটা হচ্ছে, অ্যান্ড অটোমেটিক্যালি ইট হিলস উইথিন সাম ডেজ। তারপরে যে একটু পুড়ে গেলে যে ব্লিস্টার হয়,
এই ব্লিস্টার অলসো এ এক্সাম্পল অফ সুপারফিশিয়াল উন্ড। এবং ব্লিস্টারটা পাঞ্চার করলে ওর ভিতরে কোনো ব্লিডিং নাই, ওতে একটা পানি থাকে, টিস্যু ফ্লুইড থাকে। তো এখানে আরেকটুখানি ভাগ করা হয়েছে পার্শিয়াল থিকনেস উন্ড, সুপারফিশিয়াল উন্ড, পার্শিয়াল থিকনেস উন্ড, ফুল থিকনেস উন্ড। তাহলে আমরা যে সুপারফিশিয়ালের পরে যে ডিপটা ক্যাটাগরি করেছি, ডিপটার ভিতরে এরা ডিপ না বলে বলছে পার্শিয়াল থিকনেস উন্ড অ্যান্ড ফুল থিকনেস উন্ড। এটা কিসের পরে ডিপেন্ড করছে? স্কিনের থিকনেসের উপরে। স্কিনের থিকনেসের উপরে যদি ফুল স্কিন ইজ লস্ট হয়ে যায় তাহলে বলবো আমরা ফুল থিকনেস উন্ড, আর যে পার্শিয়াল হয় পার্শিয়াল থিকনেস। অ্যাকর্ডিং টু দি মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স উন্ডকে আমরা বলতে পারি ব্রুইজ অর কন্ট্রিউশন, হেমাটোমা, ক্রাশ উন্ডস। তাহলে আমরা যদি মরফোলজি ভাগ করি তাহলে আমরা ব্রুইজ বলতে পারি, হেমাটোমা বলতে পারি। ব্রুইজটাকে কখন বলি? ব্রুইজের ডেফিনেশনটা কি তোমরা পড়েছো? ডু ইউ নো হোয়াট ইজ কল্ড ব্রুইজ? Extravasation of yes, সুপারফিশিয়ালি যখন থাকবে সেটা হচ্ছে ব্রুইজ। দিজ আর দি ক্লোজ উন্ডস অলসো। আগের ক্যাটাগরি অনুসারে এটাকে আমরা ক্লোজ উন্ডের ভিতরে ফেলি। অ্যান্ড কজড বাই ব্লান্ট ট্রমা দ্যাট ড্যামেজেস দি টিস্যু আন্ডার দি স্কিন উইদাউট ব্রেকিং দি স্কিন। সেখানে আন্ডারলাইং স্ট্রাকচার ইঞ্জুরি হচ্ছে উইদাউট ব্রেকিং দি স্কিন, ক্যারেক্টারাইজড বাই স্কিন ডিসকালারেশন ডিউ টু ব্লিডিং ইনটু দিস tissue. Blows to the chest, abdomen or head with a blunt instrument can cause contusion. Contusion and bruise is almost the same, or একটা like a twin brother. ঠিক আছে, ব্রুইজ অ্যান্ড কন্ট্রিউশন। কখনো কেউ ব্রুইজ বলে ডাকবে, কখনো কেউ কন্ট্রিউশন বলে ডাকবে, অলমোস্ট ইজ দি সেম। হেমাটোমা, এই টার্মটা আমরা সবসময় পড়ে আসছি, নন মেডিকেল পার্সন যারা আছে তারাও জানে হুইচ ইজ কল্ড হেমাটোমা। That is, these are also closed wounds caused by the damage to the blood vessels that are torn and causes blood to collect under the skin. যে ট্রমার কারণে তোমার ব্লাড ভেসেল টর্ন হয়ে আন্ডার দি স্কিন অ্যাকুমুলেশন হয়েছে ব্লাড, সেটাকে আমরা বলবো হেমাটোমা। ইট ইজ এ ট্রুলি কালেকশন অফ এক্সট্রাভেসেটেড ব্লাড আন্ডার দি স্কিন। ইনিশিয়ালি ইট ইজ ফ্লুইড, কারণ ব্লাড তো লিকুইড থাকে, ফ্লুইড থাকে। ইনিশিয়ালি ইট ইজ ফ্লুইড, but it will clot within minutes or hours, and later after few days the hematoma will again liquefy, increases the skin, increases the risk of secondary infection and pus formation. হেমাটোমা হলে কনসিকুয়েন্সটা কি হয় দেখো, হেমাটোমা when happens প্রথমে এটা থাকছে ব্লাড, যেহেতু এটা ব্লাড এক্সট্রাভাসেশন হয়েছে এটা লিকুইড ফর্মে থাকছে। অ্যান্ড ব্লাডের ক্যারেক্টারিস্টিক কি, এক্সট্রা ব্লাড যখন আউটসাইড দ্য ভেসেল থাকবে তখন ইট উইল ক্লট উইদিন ফিউ মিনিটস ডিউ টু ক্লটিং ফ্যাক্টরস, তাই তো? ডিউ টু থাকবে না, দ্যাট ইজ ওয়াই সেটা কোয়াগুলেশন, ক্লট ফর্মেশন হয়ে যাবে। কিন্তু হোয়েন ইট রিমেন্স ইনসাইড দি ভেসেল ইট ইজ ইন লিকুইড ফর্ম। তাহলে হেমাটোমাতে হচ্ছে কি এক্সট্রাভাসেশন অফ ব্লাড হচ্ছে, তো ওরা যখন ভেসেলের বাইরে ব্লাড অ্যাকুমুলেশন হচ্ছে তখন প্রথমে লিকুইড ফর্মে থাকছে, দেন নেক্সট স্টেপ ইজ দি ক্লট ফর্মেশন হচ্ছে। এই ক্লট ফর্মেশনটার পরে আস্তে আস্তে আবার কি হবে, এই ক্লটটাকে আবার লিকুইফাই হয়ে যাবে। লিকুইফাই যখন হয়ে যাওয়ার পরে তখন ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন হওয়ার চান্স থাকবে, অ্যান্ড দেয়ার মে বি চান্স অফ পাস ফর্মেশন, অ্যাবসেস হয়ে যাবে। তাহলে একটা হেমাটোমা হলে যখন হোয়েন ইউ উইল গেট এ পেশেন্ট হ্যাভিং হেমাটোমা, তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইনিশিয়াল স্টেজে ওর ভিতরে লিকুইড ব্লাড আছে। তারপরে কি হবে, 2 দিন পর বা 3 দিন পরে যখন তুমি এটা এক্সামিন করতে যাবা, দি ব্লাড বিকাম ক্লটেড। আচ্ছা, এরপরেও আরও 5-7 দিন চলে গেলে তখন কি হবে, এই ক্লটটাকে রেজুলেশন হয়ে যাবে, যে লিকুইফাই হতে থাকবে, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম তোমাকে কিন্তু ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন হলে, অ্যান্ড দ্যাট উইল ফর্ম পাস। অ্যানাদার উন্ড ইজ ক্রাশ উন্ড। Crash wounds are caused by a greater or extreme amount of force applied over the long period of time. Crash woundটা বলতে আমরা কি বুঝছি, যে একটা এক্সট্রাঅর্ডিনারি ফোর্স যখন আমাদের বডি কোনো পার্টসের উপরে লং টাইম ধরে ইফেক্ট করছে তখন ক্র্যাশ ইঞ্জুরি হচ্ছে। আমরা হোল আওয়ার পার্ট বিকাম মানে ড্যামেজ। সে ধরো আমরা রোডে যাচ্ছি, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, আমার হাতের উপর দিয়ে কি পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে গেল,
তাহলে চাকাটা তো পাস করতে হয়েছে আমার হাতের উপর দিয়ে বা পায়ের উপর দিয়ে, সেখানে তো কিছু সময় ল্যাপস হয়েছে এবং ওই ফোর্সে নিচে রয়েছে তোমার হার্ড থিং রোড। তো এই দুটো ফ্রিকশানে আমার আন্ডার ইন বিটুইন যে অল টিস্যুস বিকাম ড্যামেজড, এটা হলো ক্রাশ ইঞ্জুরি। ঠিক আছে? দিস অকার্স when a heavy object falls onto a person, splitting the skin and shattering or tearing underlying structures. They are often accompanied by degloving injuries and compartment syndrome. এই দুটো টার্মটা এটা মনে রাখবা, ওয়ান ইজ ডিগ্লোভিং ইঞ্জুরিজ অ্যান্ড কম্পার্টমেন্ট সিনড্রোম। সাধারণত ক্রাশ ইঞ্জুরি যখন হয় তখন কী টাইপের ইঞ্জুরি যে ঘটবে উই হ্যাভ নো প্রিভিয়াস, আমরা কেউ প্রিডিক্ট করতে পারি না যে কী টাইপ হোয়াট টাইপ অফ ইঞ্জুরি দ্যাট হ্যাপেন্স। কিন্তু এখানে দুটো টার্ম আমাদের মনে রাখতে হবে, ওয়ান ইজ ডিগ্লোভিং ইঞ্জুরি অ্যান্ড কম্পার্টমেন্ট সিনড্রোম। ডিগ্লোভিং ইঞ্জুরিজ মানে হচ্ছে কি, দেখো সে আমরা যে গ্লোভস পরি না হাতে, হাতে গ্লোভস পরলাম, গ্লোভসটা টেনে খুলে ফেললাম। এই ম্যানোভারটাকে মাথায় রেখে প্রবাবলি হয়তো এই নামকরণটা হয়েছে। সে হয়তো কখন একটা ইঞ্জুরি হলো, হওয়ার পরে দেখা গেল যে আমার হাতের এই স্কিনটা টোটালি এখানে উঠে চলে আসলো। হ্যাভ ইউ সিন সাচ টাইপ অফ ইঞ্জুরি? ইয়েস, কমনলি ইউ উইল সি হোয়েন ইউ উইল বি ইন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যখনই অ্যাক্সিডেন্ট হয়, ট্রমা হয়, মাস ক্যাজুয়ালিটি হয়, এখানে কিন্তু এগুলো খুব পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমার স্কিন এখান থেকে টোটালি চামড়া উঠে পর্যন্ত চলে এসেছে। এক্সপোজ অফ অল দিস আন্ডারলাইং স্ট্রাকচারস বিকাম এক্সপোজড। এগুলো হলো ডিগ্লোভিং ইঞ্জুরিজ। আর হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম। কম্পার্টমেন্ট সিনড্রোমটা হচ্ছে কি, হ্যাভ এনি আইডিয়া? বলো, একটা মাথা খাটাও যে কম্পার্টমেন্ট সিনড্রোম বলছি আমরা ইঞ্জুরি চ্যাপ্টার পড়ছি, সেখানে আমরা আলাপ করছি যে কম্পার্টমেন্ট সিনড্রোম। বলো, হ্যাভ এনি কথা বলো, ভুল হবে তো। ইট ইজ দ্য টাইম ফর লার্নিং। সিট ডাউন। সে কিছুটা চিন্তা করে বলেছে, তোমরা তো কেউ কিছু বলছো না। ফার্স্ট থিং হচ্ছে কি, দেখো our body, মানে God has created us in a so nice way. This body is part. Everything is part. In the hands, we have got some muscles, and all muscles are not in the same compartment. আমরা যদি মনে করি যে নিচে বোন আছে, উপরে স্কিন আছে, আন্ডারলাইং মাসেল সব হ্যাপাজার্টলি প্লেসড, নো দ্যাট ইউ হ্যাভ রিড ইন অ্যানাটমি। থাইতে, লেগে মনে করো যে এখানে থাইতে অনেক মোটা মাসেল আছে, মানে স্কিন অ্যান্ড সাবকিউটাসের নিচেই মনে হয় মাসেল সব এলোমেলো ফেসানো আছে। নো, নট দ্যাট। একটা পার্ট ভাগ করা আছে। থাইতে ধরো এন্টিরিয়র গ্রুপ অফ মাসেল একটা কভারিং দিয়ে আটকানো আছে, ফাঁসা দিয়ে আটকানো আছে। অ্যাম আই রং? পোস্টেরিয়র গ্রুপ অফ মাসেল এক ধরনের ফাঁসা কম্পার্টমেন্টের ভিতরে আছে। তারপরে মিডিয়াল গ্রুপ অফ মাসেল এক ধরনের ফাঁসিয়াল কম্পার্টমেন্টের ভিতরে আটকানো আছে। সবই তো বোনের সাথে অ্যাটাচড, বাট এই যে ফাঁসাটা কিছু গ্রুপ অফ মাসেলকে আলাদা করে রেখেছে। অ্যান্ড হোয়াই দিস ইজ, এর কারণ কি? সবই আলাদা, ঠিক আছে, বাট আল্লাহ পাক এটা করেছেন কেন? হোয়াই? এনি আইডিয়া? এগুলো তো না গল্পের মতো। বলো কেন হয়েছে? সে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়ায় ড্যান্স করব, পায়ের নিচের মাটি যদি শক্ত না হয়, ইজ ইট পসিবল টু ড্যান্স? হয়তো আমি আস্তে এরকম হাঁটতে পারি। ইজ ইট পসিবল? ইট মে পসিবল, বাট আমি যে লাফাঝাফা করতে থাকি আনটিল আনলেস দি বেস ইজ হার্ড, ইট ইজ নট পসিবল। তো আমরা মনে করো এখন 10 কেজি একটা ওয়েট আমি লিফট করব, 5 কেজি একটা ওয়েট আমি লিফট করব, আমার হাত দিয়ে এটাকে লিফট করতে হবে, করে উঁচু করতে হবে। তাহলে উই নিড এ ফোর্স ইন মাই মাসেল। হাউ মাসেল এক্সার্ট ফোর্স? মাসেলটা প্রথমে কন্ট্রাক্ট করবে, এই কন্ট্রাক্ট করলে ফোর্স হবে। কন্ট্রাকশনে হেল্প করবে কে? বলো, পড়ে এসেছো সবাই। দেখো, ধরো এন্টিরিয়র গ্রুপ অফ মাসেলকে এখন আমি কাজ করাবো, ওয়ার্ক করাবো, করে এটাকে লিফট করাবো। তো যখন আমি এন্টিরিয়র মাসেল, মনে করো এন্টিরিয়র গ্রুপের মাসেলের 3টে বা 4টে মাসেল এই প্রক্রিয়ায় ইনভলভ।
তো ওরা যখন কন্ট্রাক্ট করবে তখন কী হবে, ওই যে ফাঁসার কম্পার্টমেন্ট যেটা আছে ওই ফাঁসাগুলো খুব টাফ ফাঁসা, ও যখনই কন্ট্রাক্ট করছে ফাঁসাগুলো এঁটে যাচ্ছে, ফাঁসার ভিতরে মাসেলগুলো খুব টাইট হয়ে যাচ্ছে, আর ওদের নিচে আছে কি বোনস, বোনস তো হার্ড থিং। তাহলে কি হলো, উইথিন এ টাইট কম্পার্টমেন্ট তখন ফোর্স তুমি দিতে পারছো। হয়েছে, বুঝাতে পেরেছি? একটা টাইট কম্পার্টমেন্টের ভিতরে বলেই মাসেলটা তখন তোমাকে ফোর্স দিয়ে, মাসেলকে যখন আমি কন্ট্রাক্ট করছি মাসেল ব্লাড হোল্ড করে ফুলে উঠছে, ফুলে উঠলে ফোর্স হচ্ছে। তো ওটা যে টাইট কম্পার্টমেন্টের ভিতরে না থাকে, ওটা যদি লুজ থাকে তো মাসেল তো ফুলতেই থাকবে, ও কিন্তু কোনো প্রেশার দিতে পারবে না। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই এই কম্পার্টমেন্টগুলো আমাদের প্রয়োজন। ইট ইজ নট আননেসেসারি। হ্যাঁ, তোমরা বলেছো যে রেসপেক্টিভ গ্রুপ অফ মাসেল ফর রেসপেক্টিভ ওয়ার্কস, ডেফিনেটিভ ওয়ার্ক, আই ডু অ্যাগ্রি, বাট যখন ওয়ার্ক করতে হবে তখন ওই মাসেলগুলোকে তো শক্ত হতে হবে। হাউ দে উইল বিকাম হার্ড? দে উইল হার্ড বিকাম উইথ দি হেল্প অফ দেয়ার কভারিং ফাঁসা। কভারিং ফাঁসাটা ওদেরকে আটকে দেবে, আটকে দেওয়ার পরে তখন ওর ভিতরে ফোর্স জেনারেট হবে। আমি ধরো পা এখান থেকে আমি ফেড়ে দিলাম, পা ওপেন হয়ে থাকলো, আমি যদি এই পাশ ইন্টারগ্রুপ মাসেলকে ওয়ার্ক করতে যাই, মাসেলে ফাঁক দিয়ে ঠেলে উঠবে, কোনো সাফিসিয়েন্ট কোনো ফোর্স হবে না। ঠিক আছে, লাইক তুমি ইমাজিনে বাইসাইকেল টায়ার, আমরা একটা 70 কেজি মানুষ, আমরা বাইসাইকেলের উপরে উঠে প্যাডেল মেরে আমরা চলছি, টায়ারটা কিন্তু শক্ত, টিউবটা কিন্তু সফট, ওর ভিতরে বাতাস দেওয়া হয়েছে, বাতাস দিয়ে টিউবটাকে হার্ডলি টেন্স করে রাখা হয়েছে এগেনস্ট দি হার্ড টায়ার। খেয়াল করো, টায়ারটা কিন্তু শক্ত, ওটা কিন্তু ইলাস্টিক না, বা টিউবটা হচ্ছে ইলাস্টিক, ও বাতাস পেলে ফুলে বড় হয়, কিন্তু ও তো ফুলছে, বাতাস দিচ্ছে, ও ফুলছে, বা টায়ার তোকে ফুলতে দিচ্ছে না। তখন কি হচ্ছে, ও একটা বেশ শক্ত হয়ে থাকছে, এই জন্যই আমরা ওইটার পরে ঘুরতে পারছি, ও বসে যাচ্ছে না। ঠিক এই ইমাজিন করে এটা চিন্তা করবা যে কম্পার্টমেন্ট সিনড্রোম এইটাই হয়। তো এখন যখন হোয়েন ইউ গেট দি ট্রমা, এ মাসেল বিকাম ট্রমাটাইজড, তখন কি হচ্ছে, ওই মাসেলের ভিতরে ব্লিডিং হচ্ছে এবং সেখানে তখন অটোমেটিক্যালি একটা প্রেশার রেইজ করছে। বাট ওই কম্পার্টমেন্ট যে ফাঁসার যেটা আছে, ফাঁসাগুলো তো কখনো রিল্যাক্স হচ্ছে না, ও তো তখন কি করবে, ওই টাফ ফাঁসার ভিতরে মাসেলগুলো সোলেন হতে থাকবে ডিউ টু হেমাটোমা। সোলেন হতে হতে এক পর্যায়ে যখন ও স্পেস পাবে না, তখন কি হবে, ওভার প্রেশার, যে নিচে বোন আছে, বোন তাকে যেতে দিচ্ছে না, উপরে স্কিন আছে, তারপর বাইরে তোমার ফাঁসা আছে, ফাঁসা তাকে এটে ধরে রেখেছে, তখন কি হবে, ও তখন মাসেলটা তখন আস্তে আস্তে ও ভেনাস প্রেশার বাড়বে, ভেনটা সার্কুলেশনটা অফ হয়ে যাবে, তারপরে আরেকটু প্রেশার বাড়লে আর্টারিয়াল সার্কুলেশনটা অমিট হয়ে যাবে, তারপরে মাসেল নেক্রোসিস শুরু হয়ে যাবে। দিস ইজ কল্ড কম্পার্টমেন্ট সিনড্রোম ইন শর্ট। ঠিক আছে, এটা তোমরা ফাইনাল ইয়ার আরও পড়বে। তাহলে কম্পার্টমেন্ট সিনড্রোম হচ্ছে একটা কম্পার্টমেন্টের ভিতরে যখন ট্রমার কারণে, ব্লিডিংয়ের কারণে প্রেশার রেইজ করে, এই প্রেশারটা এত বেশি যদি হয়ে যায়, সাস্টেনেবল রেঞ্জের বাইরে যদি প্রেশারটা চলে যায়, তখন কি হবে, ভেনাস সার্কুলেশন কাট হবে, আর্টেরিয়াল সার্কুলেশন কাট হবে, নার্ভাস সার্কুলেশনটা, নার্ভ সিস্টেমটা অফ হয়ে যাবে, আলটিমেটলি মাসেল উইল বি নেক্রোজড। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড কম্পার্টমেন্ট সিনড্রোম। এটা কিন্তু যে কোনো ট্রমার পেশেন্ট যদি তোমার কাছে কখনোই আসে, বিশেষ করে এটা কিন্তু ক্লোজড উন্ডের ক্ষেত্রে, ওপেন উন্ডের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, কারণ স্কিন তো অলরেডি ওপেন হয়েছে, ফাঁসা ওপেন হয়ে গেছে, সেখানে কিন্তু তোমার এই কম্পার্টমেন্ট সিনড্রোম ইউজুয়ালি আসবে না। তো হোয়েন উইল গেট এ ট্রমাটাইজড পেশেন্ট, এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, ইট ইজ এ ডেঞ্জারাস থিং যে কম্পার্টমেন্ট সিনড্রোম হচ্ছে কিনা। এবং এটা বোঝা যাবে কি করে, একটা ক্লোজড উন্ড থাকতে হবে এবং অ্যাফেক্টেড জায়গা খুব টেন্স হয়ে থাকবে, শক্ত হয়ে থাকবে, তখন বুঝতে হবে যে এর ভিতরে কিন্তু সেম জিনিস কিন্তু ঘটছে। ঠিক আছে, মনে করো তোমার অ্যাপ্রনের বোতামটা টাইট করে আমরা সিল করে দিয়েছি, দিয়ে উপর দিক দিয়ে ওর ভিতরে তোমার কাপড় চোপড় সব ভরে 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 দিচ্ছি, এক পর্যায়ে অ্যাপ্রন ফুলতে 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 যখন আর ফুলতে পারবে না, তখন কি করবে, ইট উইল এক্সার্ট প্রেশার অন ইউর বডি সারফেস, ঠিক লাইক দিস।